নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সোমনাথ। তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল সাহিত্যের সৌহার্দ্যতে স্বাগত জানাই। আজ আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হয়েছে আমাদের সুকুমার রায়ের অনবদ্য এক সৃষ্টি একুশে আইন। কবিতাটি আজকে আলোচনা করব যে দৃষ্টিভঙ্গি নিয়ে, সেটা একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। কবিতাটি তোমরা এতদিন স্বাভাবিক হাস্যচ্ছলে পড়ে এসেছো ঠিকই, কিন্তু কবিতাটির মধ্যে একটা ঐতিহাসিকতা লুকিয়ে রয়েছে। একই সঙ্গে লুকিয়ে রয়েছে সেই সময়কার জনজীবনের মধ্যে যে আইন কানুন, ক্ষমতার যে একটা বিরাট স্বতন্ত্রীকরণ নীতির প্রকাশ ঘটেছে, তারই দৃষ্টান্ত। সেটি নিয়েই আজকের আমাদের এই কবিতাটি ঘেরাটো বলা যেতে পারে। আলোচনার শুরুতেই বলি, আমরা প্রত্যেকেই যেটা কম বেশি জেনে আছি বিশ্বযুদ্ধ সম্পর্কে। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, সমগ্র বিশ্বে যে ভয়াবহ পরিস্থিতি, ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। ভারতবর্ষ কিন্তু সেই সময় সেই বিশ্বযুদ্ধের পর্ব চলেছে মোটামুটিভাবে 1914 খ্রিস্টাব্দ থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই সময় ইংরেজরা ভারতবর্ষের ওপর যে দমন এবং পীড়ন চালিয়েছে, তার বিরুদ্ধে বহু মানুষ প্রতিবাদ ধ্বনিত করেছে। কিন্তু সেই প্রতিবাদের ভাষা হয়তো কোনোভাবে ধামাচাপা পড়ে গেছে ইংরেজদের ওই শক্তিশালী মনোভাবের কাছে। তারা যেভাবে ক্ষমতার শীর্ষে অধিষ্ঠান করে মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত করে প্রত্যেকটা মুহূর্তে একটা কর্মব্যস্ততার দৃষ্টান্ত স্থাপন করেছে, তার নিরিখেই কিন্তু এই কবিতাটি রচিত হয়েছে বলে সাধারণভাবে মনে করা যেতে পারে। দেখো, কবিতাতে যেটা প্রথমেই আমরা জানবো যে প্রশাসনিক দিক, ব্রিটিশরা যেভাবে মানুষের উপর অত্যাচার করছিল, তার জন্য কিন্তু বহু মানুষ প্রতিবাদ ধ্বনিত করেছে। এবং সে প্রতিবাদ বশত সেই মানুষগুলোকে কিন্তু শাস্তিও পেতে হয়েছে, কেননা ইংরেজদের বিরুদ্ধে কেউ কথা বললে সেটা সেটা মুখ বুজে সহ্য করবে না। তারা তাদেরকে যেভাবেই হোক শাস্তি দেবেই। তার মধ্যে ধরো লেখক গোষ্ঠীরা তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবাদিকরা, যারা বলা হয় যে সংবিধানের চতুর্থ স্তম্ভ, যদিও সেই সময় সংবিধান রচনা হয়নি, কিন্তু সাংবাদিকরা যারা একদম সঠিক খবর সম্প্রচার করত, সেই মানুষগুলোর ওপর যেভাবে আঘাত নেমে এসেছিল, সেগুলো আর বলবার কথা নয়। কেন, সেই মানুষগুলোকে এমনও সময় গেছে হয় তাদের ফাঁসি, তাদেরকে হত্যা করা হয়েছে, অথবা কারাগারে বন্দি করা হয়েছে, নচেত একেবারে দ্বীপান্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে তাদের দেওয়া সামাজিক বার্তাগুলো আর পাঁচটা সাধারণ মানুষের কানে যাতে না পৌঁছায়। কেন, সাধারণ মানুষের কানে পৌঁছলে মানুষ আরো বেশি কি বলবো, সেইগুলোর প্রতি একটা তীব্র ধিক্কার জানাবে এবং আরো সচেতন হয়ে উঠবে। আর গণ সচেতনতা হচ্ছে এমন একটা সচেতনতা, যে সচেতনতা মানুষের মধ্যে আছড়ে পড়লে মানুষকে আর আটকে রাখা যায় না। তারা আর কিন্তু পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবে না। তারা পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়ে ঠিক স্বাধীনতার স্বাদ আস্বাদনে এগিয়ে যেতে উদগ্রীব হবে। আর ইংরেজরা সেই বিষয়টাই কিন্তু চায়নি। দেখো, এখানে একটা কথা বলি, নবযুগ এবং ধূমকেতু নামে দুটি বিশেষ পত্রিকা ছিল। সেই সময় সেই পত্রিকাগুলোতে একাধিক লেখা বের হতো, বহু মানুষ লিখেছেন। তাদের মধ্যে আমরা উল্লেখযোগ্যভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আখ্যায়িত করতে পারি। তিনি একাধিক লেখা লিখেছেন। তিনি ওই বিদ্রোহীরই কবি। ইংরেজদের এই শাসনের প্রতি ধিক্কার জানিয়ে তিনি তো একাধিক লেখা লিখেছিলেন। সেই লেখা যাতে সর্বসম্মুখে প্রকাশ না পায়, তার জন্যই কিন্তু মানুষ কি করেছিল, তাকে মানুষ বলতে ইংরেজরা আর কি, তাদেরকে কিন্তু ভীষণভাবে কারাগারে বন্দি করার একটা প্রবণতা দেখেছিল এবং করেও ছিল বটে। 1922 সালে এই ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে বলে একটি লেখা তিনি প্রকাশ করেন। ঠিক এই লেখাটা প্রকাশ হওয়ার 58 দিন পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। 1 বছরের জন্য গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছিল, কেননা তিনি ইংরেজ বিরোধী বক্তব্য সেখানে পেশন করেছেন। যদিও এই ঘটনার একটা উত্তাল পরিস্থিতি সেই সময় চতুর্দিকে ছেয়ে যাচ্ছিল, সেই উত্তাল পরিস্থিতির ঠিক আগেই কিন্তু এই কবিতাটি রচনা হয়েছেন একুশে আইন। একুশে আইন কেমন না একটা খামখেয়ালিপনা আইন, যেন আমাদের ইংরেজরা কোনো মাপকাঠি মানেন না। তাদের বিরুদ্ধে কথা বললেই যেভাবেই হোক না যেভাবেই হোক শাস্তি দেবে, এবং সেই শাস্তির কোনো যেন মাথা মুন্ডু কিছু নেই, যা মনে হলো শাস্তি দেবে, এবং কঠোর শাস্তি, হয়তো সেই শাস্তিটা পাওয়ার যোগ্যই নয় সেই মানুষটা। ঠিক এই একুশে আইনে কিন্তু একটা সেই তালগোল মাথা মুন্ডুহীন একটা যেন ঘটনার কথা এখানে সম্পৃক্তভাবে বর্ণনা করা হচ্ছে, যেন সে মানুষের কাছে কোনো না কোনোভাবে এমনভাবে বর্ণিত হচ্ছে যেন মানুষ যেন তার কাছে আর কি এগিয়ে যেতে দ্বিধাবোধ করছে। সেই ঘটনায় ঘেরাটোপে পড়ে এই একটা অসংলগ্ন আইনের সৃষ্টি বলে মনে করা হচ্ছে। আইনটিতে বলা হচ্ছে, দেখো,
শিব ঠাকুরের আপন দেশ। এখানে শিব ঠাকুরকে, শিব ঠাকুর ধরো ইংরেজদের বলা হচ্ছে কেন, ধরো ঠাকুর দেবতা মহলে শিব ঠাকুরকে তো বলা হয় মহাকাল, আদিদেব, মানে সব থেকে প্রাচীনতম দেবতার শ্রেষ্ঠত্বের ভূমিকা এবং সবার ওপরে যার অধিষ্ঠান তিনি শিব ঠাকুর। ঠিক আমাদের শাসন ক্ষমতার ঊর্ধ্বে যিনি সেই সময় ছিলেন ইংরেজ সরকার, তাই তাদেরকে যেন শিব ঠাকুর বলে অভিহিত করা হচ্ছে। তারই আপন দেশ, মানে নিজের দেশ, সেই নিজের দেশে কিভাবে সে ক্ষমতার বিস্তার করছে, যেহেতু আমাদের দেশকে তারা আটকে রেখেছে, নিজেদের ক্ষমতার আবরণে আবৃত্ত রেখেছে, তাই জন্য তাদের দেশ হিসেবেই কিন্তু চিহ্নিতকরণ করা হচ্ছে। যে আইন কানুন সর্বনেশে, এখানকার আইন কানুন একেবারে সর্বনেশে জায়গায় এসে পৌঁছেছে। কেউ যদি যায় পিছলে পড়ে পেয়দা এসে পাকড়ে ধরে। কেউ যদি পিছলে পড়ে পেয়দা এসে পাকড়ে ধরে, মানে কি, সে দেখো নিজের চেষ্টায় তো ধরো কেউ কি চাইবে যে আমি নিজে পিছলে পড়ে যাই, না, পরিস্থিতির শিকার হয়ে সে পিছলে পড়তেই পারে। সে পিছলে পড়ার মধ্যে দিয়ে ধরো সমাজের বিভিন্ন রকম মানে স্বাভাবিক চালচিত্রের বিনষ্টীকরণ হয়ে নতুন কিছু সূচনার একটা দৃষ্টিভঙ্গিকে বোঝানো যেতে পারে। সেই সময় পেয়াদা মানে পেয়াদারা এসে ধরে নিয়ে যাবে, কেন, শাস্তি প্রদান করা হবে সামান্য বিষয়টুকুর জন্য। কাজীর কাছে হয় বিচার, 21 টাকা দণ্ড তার। সে পড়ে যাওয়ার জন্য তাকে কিন্তু কাজীর কাছে বিচার করে তাকে 21 টাকা দণ্ড দিতে হয়। আবার সেথায় সন্ধে 6টার আগে হাঁচতে হলে টিকিট লাগে। যদি সন্ধে 6টার আগে কেউ হাঁচে তাকে কিন্তু দণ্ড বিধান দিতে হবে। এমনও দৃষ্টিভঙ্গি আমরা দেখেছি, কোনো মানুষ যদি স্বেচ্ছায় কোনো রকম আন্দোলনের পথে অগ্রসর হয় সেই মানুষগুলোকে ধরে নিয়ে গিয়ে দণ্ড দিতে হয়, শাস্তি দিতে হয়, এবং অনেক কিছু করেছিল সেই দৃষ্টিভঙ্গিও দেখেছি। সেটাই যেন খানিক রকম। হাঁচি মানে কি, স্বাভাবিকভাবে কথা বলার থেকে একটু তুলনামূলক জোরে একটা আওয়াজ সম্পৃক্ত করা। তার মানে কি, মানুষের কণ্ঠস্বর যেরকম ভাবে থাকে তার থেকে একটু পৃথক ভাবে আরো জোরে কণ্ঠস্বর তোলা, মানে প্রতিবাদের ভাষার কথা বলা হচ্ছে। সেই প্রতিবাদের ভাষা যখন আরো বেশি উদ্গ্রীব হবে, আরো বেশি জোরালো হবে, সেই জায়গাটা কোনোভাবে কিন্তু এখানে এসে ঠেকছে যে হাসতে হলেও কিন্তু টিকিট লাগছে। হাঁচলে পরে বিনে টিকিটে দমদামাদম লাগায় পিঠে। যদি কেউ পারমিশন না নিয়ে কোনো কাজ করে, মানে ওই টিকিট না কেটে তার দামদামাদাম তার পিঠে বাজবে, মানে শাস্তি প্রহার করা হবে। কোটাল এসে নস্যি ঝেড়ে 21 দফা হাঁচিয়ে মারে। তার বদলে যে তুমি একবার হেঁচেছো, কত প্রতিবাদ করতে পারিস কর। আরো নস্যি দিয়ে ইচ্ছা করে তাকে হাঁচিয়ে 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 তাকে বিরক্ত করে তোলা, তার শরীর অতিষ্ঠ করে তোলা। তার মানে কি, শাস্তি এবং প্রহার এবং তার মানসিক নির্যাতন করা, তারই দৃষ্টিভঙ্গি কিন্তু দেখাচ্ছে। কারু যদি দাঁতটি নড়ে 4টে টাকা মাসুল ধরে। দাঁত নড়ার অর্থ কি, তার মানে কি, তুমি যে দাঁত দিয়ে কথা বলছো বা যে দাঁতে তোমার জিহ্বা স্পর্শ করে তোমার সচ্চারিত বা ধ্বনি ব্যক্ত হয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সেই দাঁত নড়ে ওঠা মানে কি, তুমি স্বাভাবিক জীবনের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে প্রতিবাদ ধ্বনিত করার যে রীতি, যে আওয়াজ, সেই দাঁত কিন্তু কোনো রকমে আর এক জায়গায় নেই। সে ওই এক কথা বারবার বলতে চায় না, সে এবার একটু ভিন্ন কথা বলতে চায়। তোমাদের অত্যাচারের বিরুদ্ধে সেই দাঁতের নড়ে ওঠা যেন ইংরেজ শাসনের গদি নড়ে ওঠার একটা দৃষ্টান্তের কথা উপলব্ধি করতে পারি। কারুর যদি গোপ গজায় 21 টাকা 100 টাকা ট্যাক্স চায়, খুঁচিয়ে পিঠে ঘুচিয়ে ঘাড় সেলাম ঠকায় 100 বার। তার মানে কি, তুমি চাও আর না চাও জোর করে পদলেহন করে তাদের পায়ের তলাতেই তোমাকে রাখবে। সেই অত্যাচারের বর্ণনা দিচ্ছে যে 21 বার দরকার হলে, 100 বার দরকার হলে তোমাকে দিয়ে তারা কাজ করাবে, তোমাকে মারবে, তোমার থেকে পানিশমেন্ট করাবে তোমাকে, এবং তোমার থেকে টাকাও চাইবে, এমনকি তোমাকে দিয়ে সালামও করাবে। তুমি মন থেকে সালাম করতে চাও আর না চাও, জোর করে তোমাকে দিয়ে সালাম করাবে তাদের মাথা নিচু করিয়ে। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে পায়, রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে, দুপুর রোদে ঘামিয়ে তাই 21 হাতা জল গেলায়। তার মানে কি, ডান দিক বাঁ দিক এগোনো, মানে রাজার কথা শুনে বা ইংরেজ শাসনের ক্ষমতা শুনে রাস্তার মাঝখান দিয়েই হাঁটতে হবে। সে যে পথ নির্ধারণ করে দেবে সেই পথেই হাঁটতে হবে। তুমি তোমার স্বেচ্ছাচারী জীবনযাপনে যদি তুমি তোমার নিজস্ব মতামতকে মনে করো যে সাইডে কিংবা ওই সাইডে বাম পাশে কিংবা ডান পাশে দিয়ে তুমি জীবনযাপন করবে, তার কথা মেনে চলবে না, তখনই তোমার শাস্তি বিধান করা হবে। দরকার হলে জল খাইয়ে খাইয়ে হাঁপিয়ে দেওয়া হবে। তুমি ওদের কথা শুনবে না, জোর করে তোমাদের ওদের কথা শোনানো হবে। এই রকম কিন্তু দৃষ্টিভঙ্গি। যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রাখে, অর্থাৎ যে সমস্ত কবিরা তাদের নিয়ে কবিতা লিখছেন,
তাদের বিরুদ্ধে কথা বলছেন, তাদের ধরে খাঁচায় রাখার অর্থ তাদের হচ্ছে কি জেলখানায় আটক করে রাখে। কানের কাছে নানান সুরে নামতা শোনায় 100 উড়ে, সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় 21 পাতা। তার মানে কি কানের কাছে নানান সুরে নামতা শোনায়, তার মানে কি তারা তাদের মতন করে তাদের বক্তব্য পেশ করে তাদের মাইন্ড ডাইভার্ট করার একটা কিন্তু প্রবণতা দেখায়, তাদের মনোসংকলন বিঘ্নিত করে অন্যদিকে চালিত করবার একটা প্রবণতা বা দৃষ্টিভঙ্গি কিন্তু উপস্থাপন করছে। সামনে রেখে মুদির খাতা হিসেব কথা 21 পাতা। মুদির খাতা রেখে মানে যেখানে হিসেব পত্র থাকে, যে কোন মাসে আমরা দেখি না যারা আমরা ধার বাকিতে খাই, দোকানে গিয়ে মাসের শেষে হিসাব করাই যে ও সারা মাস এই জিনিস নিয়েছে, তোমার হয়তো 1500 টাকা হয়েছে, আমি 1000 টাকা দিচ্ছি, দাদা 500 টাকা পরে দেবো, এই যে হিসাবের একটা খাতা, সেখানে কাকে কত দণ্ডবিধান দেওয়া হয়েছে, কত শাস্তি দেওয়া হয়েছে, সেই মানে বা কাকে কে কোন পাপ করলে বা কাজ করলে তাকে এই শাস্তি দেওয়া হবে তার একটা যেন লিস্ট করা রয়েছে সেই খাতায়, তার হিসেব করে দেখাচ্ছে দেখ তোর আগে কতজনকে এই শাস্তি দেওয়া হয়েছে আর তুই সেই ভুলটাই করছিস, এইরকম ভাবে কিন্তু দেখাচ্ছে। হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘোরে, অমনি তেরে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে, 21টি পাক ঘুরিয়ে তাকে 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। অর্থাৎ ঘুমের ঘোরে মানুষ যদি অচেতন মনেও কোনো কাজ করে ফেলে, ঘুমের মধ্যে আমরা যা বলি সেটা কি আমাদের স্বেচ্ছায় বলা কাজ কি না, সেটা আমাদের মনের মধ্যে দীর্ঘদিন ধরে জমতে থাকা কোনো প্রেশার বলো বা মানসিক চাপ বলো, যার ফলে ঘুমের ঘোরে সেটা আমাদের বহিঃপ্রকাশ ঘটে, অচেতন মন থেকে যেন সেটা সচেতনতায় এগিয়ে যায়, সেই কাজটাকে কিন্তু কবি এখানে ইন্ডিকেট করছেন। কবি সেটা গিয়ে বলছেন যে সেই অচেতন মনে সে যা বলে ফেলছে আদতে তার মনের কথা বলে ফেলছে, অচেতন মনেও যদি সে কোনো কিছু বলে ফেলে তাতেও তার শাস্তি রয়েছে, অর্থাৎ তুমি জানতে বলো আর অজান্তে বলো কিছু প্রকাশ করে ফেললেই তার কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে বলেই কবি মনে রাখছেন এই কবিতায়। তো সেখানে এই যে একটা উলট পুরাণ রীতি বা একটা 21 আইন, 21 বার কিছু করে ফেলে 21 রকমের, 21টা জাস্ট একটা সংখ্যা, সেটার এখানে কোনো তাৎপর্য নেই, আসলে এটা একটা রূপকের আঙ্গিকে কবির উপস্থাপনা। এইটার মধ্যে দিয়ে কবি বলতে চাইছেন যে কিভাবে আমাদের বাহ্যিক জীবনটাকে কিভাবে একটা ঘেরাটোপের মধ্যে একটা আটকে দেওয়া, তুমি চাইলেই তোমার মনোভাবটা ব্যক্ত করতে পারবে না, সেখানে শাসক দল তোমার ওপর কিভাবে চাপিয়ে দেয়, কিভাবে শাসক দল তোমার প্রতি তীব্র বিদ্বেষ আনে, কিভাবে তোমাকে একটা পর্যুদস্ত করে দেয়, তারই চালচিত্র কিন্তু এখানে অঙ্কন করা হয়েছে, সেই কথাই কিন্তু আদতে এখানে উপস্থাপিত বলে মনে করছি আমরা। তো কবিতাটির আরো অন্য কোনো ব্যাখ্যা যদি তোমাদের মাথায় এসে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দিও, তারাও তাহলে এই ভিডিওটা পেলে অনেক অনেক উপকৃত হতে পারবে। আর আবারও বলি, এইরকম অন্যান্য কোন ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চিহ্নটিকে ক্লিক করো, তাহলে আমরা আমাদের অন্যান্য ভিডিও প্রস্তুত করতে আরো অনেক বেশি উৎসাহিত বোধ করব, তোমরা আমাদের পাশে থেকো, আমরাও তোমাদের পাশে থাকার চেষ্টা করছি, এইভাবে আমরা আমাদের এই চ্যানেলকে তোমাদের মধ্যে অনেক অনেক ছড়িয়ে দিতে পারবো বলেই আশা রাখছি। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করি, আবারও দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা কিন্তু প্রত্যেকে ভালো থেকো আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট কিন্তু প্রত্যেককে করতে হবে। তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম।